ওরা থাকে নমস্কার, আপনারা শুনছেন রোমহর্ষক, হাড়হিম করা সত্যি ভৌতিক ঘটনার মাধ্যম ওরা থাকে ও পারে। আর এবারে আমি তানিয়া। আপনারা আজ শুনবেন গোয়ালিয়রে ঘটা একটি ঘটনা। একটি ছেলে পড়াশোনা করতে এসে কিভাবে গোয়ালিয়রে একটি ভৌতিক ঘটনার শিকার হয়, আজকে জানবো আমরা সেই ঘটনা। কিন্তু তার আগে আপনাদের কাছেও যদি থাকে এরকম রোমহর্ষক, হাড়হিম করা কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা এমন কোনো অলৌকিক এক্সপিরিয়েন্স, তবে ঝটপট লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে যাওয়া আমাদের ইমেল অ্যাড্রেসে। আপনারা আপনাদের ঘটনা পাঠাতে পারেন ভয়েস মেসেজের মাধ্যমেও স্ক্রিনে যাওয়া মোবাইল নাম্বারে। তবে আর দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। যেমন আপনারা জানেন যে খুব সঙ্গত কারণেই আমি ঘটনার চরিত্রের নামগুলো পরিবর্তন করে আপনাদের ঘটনাটা শোনাচ্ছি। আজকের যে ঘটনাটা আমি শোনাবো সেটা ঘটেছিল সমীর নামে একটি ছেলের সাথে। সমীর যে প্রথম ভাগের পড়াশোনা শেষ করে হায়ার এডুকেশনের জন্য একটা ভালো ইউনিভার্সিটির খোঁজ করছিল। আসলে সমীর যেখানে থাকতো সেখানে কিছুতেই সম্ভব ছিল না, কারণ সেই টাউনে পড়াশোনার জন্য কোনো ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটি একেবারেই ছিল না। প্রথম ধাপের পড়াশোনা শেষ করার পর সমীর ঠিক করে যে সে বিবিএ পড়বে, আর বিবিএর জন্য ভালো একটা ইউনিভার্সিটির দরকার। সে তখন গোয়ালিয়রে আসার কথা চিন্তা করে। গোয়ালিয়র ঐতিহাসিক শহর গোয়ালিয়র, এবং এখানে আছে সেই বিখ্যাত এমআইটি ইউনিভার্সিটি। সমীর যে টাউনে থাকতো সেখান থেকে গোয়ালিয়রে থাকা এমআইটি ইউনিভার্সিটি সব থেকে কাছের হচ্ছিল। আর সেই কারণে সমীরের বাড়ি থেকে ঠিক করে যে গোয়ালিয়রে এসেই সমীর পড়াশোনা করবে। যেমন ভাবা তেমন কাজ। সমীর তার নিজের হোম টাউন থেকে চলে এলো গোয়ালিয়র শহরে, এবং সেইখানে এসে বিবিএ পড়বে বলে এমআইটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। কিন্তু সমস্যা হলো সমীর যখন এসেছিল বেশ দেরি হয়ে গেছিল, আর এই সময় এখানে এসে ইউনিভার্সিটির হস্টেলগুলো একেবারে বুকড ছিল। বাড়ি থেকে সে এত দূরে এসে পড়ছে, থাকবার তো একটা জায়গা চাই। তবে একটা ভালো ব্যাপার ছিল যে গোয়ালিয়রে সমীরের অনেক আত্মীয় স্বজন ছিল। তাদের সাথে কথা বলে সে আপাতত কোন জায়গা থেকে পড়াশোনাটা করবে সেই সমস্যাটা মিটে গেল। গোয়ালিয়রে বসবাস করা সমীরের এক আন্টি সমীরকে একটা থাকবার আপাতত ব্যবস্থা করে দিল। সে বলল যে একটা বাড়ি আছে, বেশ অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে, তুমি কি আপাতত সেখানে থাকবে? পরে কোনো ভালো জায়গা দেখলে সেটা ছেড়ে চলে এসো। সমীর আর কোনো রকম কোনো চিন্তা না করে হ্যাঁ করে দিল। এরপর 2-1 দিনের মধ্যেই সমীর নিজের জিনিসপত্র, বই খাতা, পড়ার যাবতীয় সামগ্রী নিয়ে তার আন্টি ঠিক করা সেই বাড়িটাতে গিয়ে উপস্থিত হলো। যেদিন সমীর সেই বাড়িটাতে এন্ট্রি নিল, সেই বাড়িটাতে এসে সমীরের কেমন যেন একটু গা ভারী ভারী লাগছে। চারিদিকে একদম ফাঁকা, আর বাড়িটা ছিল বেশ পুরনো। বাড়িটাতে ঢুকতেই একটা কুয়ো ছিল। লোকালয়ের থেকে বেশ খানিকটা দূরে বাড়িটা ছিল একটু জঙ্গল সংলগ্ন, চারিধার কেমন ফাঁকা ফাঁকা। সেসব দেখে সমীরের একটু মন খুঁতখুত করছিল। তা যাই হোক, সে আর একটা জিনিসও চিন্তা করলো যে তার পড়াশোনাটা অ্যাটলিস্ট ঠিক করে হবে। শহরের কোলাহলের বাইরে তাকে ডিস্টার্ব করারও কেউ থাকবে না,
সমীর সেখানে থাকতে শুরু করলো। সারাদিন সমীরের কলেজ আর লেখাপড়া নিয়ে কেটে যায়। কিছু বন্ধু বান্ধবও সমীরের হয়ে গেছিল, যাদের সাথে সমীর আড্ডা দিতে গল্প করতে ভীষণ ভালোবাসত। সেসব কাটিয়ে সে যখন সন্ধ্যের পরে এই বাড়িতে ফিরত, সন্ধ্যের পর থেকে সমীরের এই বাড়িতে ভারী অদ্ভুত লাগতো। ওই যে আগে বললাম, একটু গা ভারী ভারী। তার ষষ্ঠ ইন্দ্রিয় সবসময় যেন কিছু একটা অনুভব করত। একা বাড়িতে সে ফিল করত যে আরো কেউ আছে, আরো কেউ তাকে দেখছে, তার প্রতি নজর রাখছে। প্রায় দিন রাত্রিবেলা কোনো কিছু অনুভব করে বা কিছুর একটা ডাক শুনে সে চোখ খুলে ফেলত। আর যতবার সে চোখ খুলে দেখেছে, সে ঘড়ি দেখেছে, ঘড়িতে 3টে বাজে। প্রথম দিন যখন এরকম হয়েছে, সেদিনও ঘড়ি দেখলো 3টে বাজে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন সে যখনই ঘুম ভেঙে তাকিয়ে দেখেছে, ঘড়ি চেক করেছে, ঘড়িতে 3টে বাজে। কিন্তু যেহেতু তার কোনো ক্ষতি হচ্ছে না বা তার পড়াশোনায় কোনো ডিস্টারবেন্স নেই, তাই সে ব্যাপারগুলোকে একেবারে ইগনোর করে চলত। এইভাবে 2-3 মাস এরকম করেই কেটে গেল। এইসব ব্যাপারগুলোকে সমীর একেবারে গা সওয়া করে ফেলেছিল। তার আর কোনো অসুবিধে হতো না, সে সেভাবেই ওখানে বসবাস করত। এরপর কোনো এক উইকেন্ডে বন্ধু বান্ধবরা মিলে ঠিক করলো যে সানডেটা সমীরের বাড়িতে কাটাবে। সমীরের বন্ধু বান্ধব যারা ছিল তারা সকলেই এক প্রকার জানতো যে সমীরের বাড়িতে একটা নেগেটিভ এনার্জির ভাইবস আছে। দেখতে দেখতে চলে এলো সানডে। সেদিন সকাল থেকে বন্ধু বান্ধব, সমীর সবাই আড্ডা, গল্প, খাওয়া দাওয়াতে মেতে উঠল। আসার পর থেকে সমীরের বন্ধু বান্ধবরা সমীরের বাড়িতে প্রবেশ করে বলতে শুরু করলো যে এই বাড়িতে নাকি ভূত আছে। আচ্ছা চল, আমরা দেখে নেব। আজকে রাত্রে তো আমরা এখানে থাকছি, আমরা কিন্তু ভূত দেখেই ছাড়বো। তারা সবাই বলতে লাগলো যে যদি কেউ থেকে থাকো, সে আমাদের সামনে কেন আসছো না? আচ্ছা ঠিক আছে, এখন না আসো, রাত্রিবেলা এসো, আমরা সবাই আছি। আড়াল থেকে ওসব করে তো কিছু হবে না, যা করবার সামনে এসে করো, আমরাও দেখতে চাই তুমি কে। সমীরের ওই বন্ধু বান্ধবদের মধ্যে একজন ছিল যার নাম ছিল রাহুল, আর সে ছিল একটু সাহসী। সবার মধ্যে সে যেহেতু একটু বেশি বকবক করছিল, সবাই মিলে বলল, আচ্ছা চল, আজকে রাত্রে তোকে আমরা বারান্দায় বের করে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেবো। দেখি তোর কত সাহস। তোকে বেশিক্ষণ থাকতে হবে না, ধর রাত 3টে নাগাদ। আমরা তো আজ সারা রাত জেগেই থাকবো, আড্ডা দেবো, গল্প করব। তুই 3টে নাগাদ বারান্দায় বেরিয়ে মিনিট 3-4 থেকে আবার ঢুকে আসবি, দেখব তোর কত সাহস। এরপর ধীরে ধীরে আড্ডা গল্পের মধ্যে থেকে দুপুর গড়িয়ে হলো বিকেল, বিকেল গড়িয়ে হলো সন্ধে, অবশেষে এলো সেই রাত্রিবেলা। রাত্রিবেলার ডিনারের পর সকলে বসে জেগে জেগে আড্ডা দিতে লাগলো। 2-2:30 পর থেকে সকলে রাহুলকে বলতে লাগলো, কিরে রাহুল, মনে আছে তো? রাত 3টে বাজতে চললো, এবার কিন্তু তোর সেই চ্যালেঞ্জ। রাহুল সবাইকে উদ্দাম আর আত্মবিশ্বাস নিয়ে বলল, আরে ডোন্ট ওয়ারি ভাই, আমি একদম রেডি আছি। রাত 3টে বাজলে আমাকে খালি বলিস, আমি বাইরে চলে যাব। এরপর ঘড়ির কাঁটা আস্তে আস্তে 3টের দিকে এগোচ্ছে। সকলে মিলে রাহুলকে ফোর্স করলো, এবার যা। রাহুল উঠে স্মার্টলি বাইরের করিডোরে চলে গেল, আর তার বন্ধুরা ভেতর থেকে দরজাটা খানিকক্ষণের জন্য আটকে দিল, যেমন তাদের মধ্যে শর্ত হয়েছিল। রাহুলের যেহেতু ভয় ডর একটু কমই ছিল, সে ততক্ষণ কি করে, সে করিডোরটায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাঁটতে লাগলো। মাত্র 3-4 মিনিটের ব্যাপার, ও দেখতে দেখতে কেটে যাবে, এটাই মনে মনে ভাবছিল রাহুল। হঠাৎ কিছু একটা শুনতে পেল রাহুল, পায়ে নুপুরের শব্দ।
সেই শব্দটা তাকে ঘিরে যেন এদিক ওদিক করছে। এইবার রাহুল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। এদিক ওদিক তাকাতে তাকাতে রাহুলের চোখ গেল কুয়োটার দিকে। আওয়াজটা ওখান থেকেই আসছে। রাহুল এবার একটু ঢোক গিলল। তার মাথায় ঘুরছে বন্ধুদের সাথে রাখা সেই শর্ত, কিন্তু এই আওয়াজ, তার নাম ধরে এই ফাঁকা জায়গায়, এই জঙ্গলের জায়গায় কে ডাকবে? তাও আবার এরকম ফিসফিস করে। হঠাৎ করে আওয়াজটা আর আসছে না। রাহুলের প্রচন্ড টেনশন হচ্ছিল, আর সেই টেনশনে সে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরাতে যাচ্ছিলই তার কাঁধে কে যেন একটা হাত রাখলো। এবার রাহুল আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে বন্ধুদের আটকানো দরজাটা জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। ভেতর থেকে সমীররা চিন্তা করতে লাগলো যে এই তো রাহুল বাইরে বেরোলো, 1-1.5 মিনিট, বড় জোর 2 মিনিট হবে, এর মধ্যেই এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, তাও আবার রাহুলের মতো সাহসী ছেলে। সমীর গিয়ে ঝটপট দরজাটা খুলে দিল। দরজাটা খোলা পেয়ে রাহুল ঝটপট ঘরের মধ্যে ঢুকে পড়ল, আর ঢুকে ভীষণ জোরে জোরে হাঁপাতে লাগলো। আর তার চোখ মুখ সবকিছু দেখে মনে হচ্ছিল রাহুল ভীষণ ভয় পেয়ে গেছে। রাহুল ভেতরে ঢুকে ঝটপট দরজাটা বন্ধ করে দিল। সকলে রাহুলকে একটু বসিয়ে তারপর জিজ্ঞেস করলো যে তার সাথে এমন কি ঘটলো যে সে এরকম করে দরজা ধাক্কিয়ে এত ভয় পেয়ে ঘরে ঢুকে আসলো। রাহুল তাদের আস্তে আস্তে সব কিছু খুলে বলল যে বাইরে তার সাথে কি কি অলৌকিক ঘটনা এই মুহূর্তে ঘটে গেল। যখন রাহুল দরজা বন্ধ করে ভেতরে সবাইকে এইসব ঘটনাগুলো বলছিল, বাইরে সেই আবার একই রকম দরজা ধাক্কানোর শব্দ, এবং তার সাথে অদ্ভুত রকম এক পৈশাচিক কান্নার শব্দ ভেসে আসছিল। সমীর এবং তার বন্ধু বান্ধব এবং রাহুলও প্রচন্ড ভয়ে জড়সড় হয়ে গুটিসুটি মেরে সেই রাত্রে ঘরের এক কোণায় বসেছিল। তারা অপেক্ষা করছিল কতক্ষণে সকালটা হয়। এরপর আস্তে আস্তে সকাল হলো, আর সকাল হতেই সব বন্ধু বান্ধব সমীরকে বলল, আর এখানে তোকে এক মুহূর্ত থাকতে হবে না, এক্ষুনি আমাদের সাথে বেরিয়ে চল, এই বাড়িতে থাকা তোর জন্য একদম ঠিক নয়। সমীর সেই মুহূর্তের জন্য একটু কনফিউজড হয়ে গেছিল। সে বন্ধুদের কথা শুনে তাদের সাথে তখনই ওই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল। কিন্তু বেরিয়ে গিয়ে সে ভাবলো তার নিত্যদিনের জিনিসপত্র, পড়ার বই খাতা সবই তো ওইখানে রয়েছে, আর সেগুলো তো তাকে আনতে হবে। তার বন্ধুরা বাদ সাধলো, তাকে একা একা আর ওইখানে একদম যেতে দিল না। তারা বলল, তোর যদি যেতেই হয়, যার কাছ থেকে বাড়ি নিয়েছিস তাকে সঙ্গে করে নিয়ে যা, আর তোর পড়ার যত জিনিস রয়েছে সবকিছু একসাথে নিয়ে চলে আয়, তোকে যেন দুবার ওই বাড়িতে আর না ফিরতে হয়। সেই সময়ের জন্য সমীর আর সেই বাড়িতে ফিরে যায়নি, বরং সে তার আন্টির সাথে কথা বলল যে আন্টি তাকে এই বাড়িটা দিয়েছিল। আন্টিকে সব ঘটনা খুলে বলল। আন্টি শুনে নিজেও খুব ভয় পেয়ে গেল। সে সমীরকে ওই বাড়িতে যেতে আর মানা করলো, কিন্তু তার জিনিসপত্র সেগুলো তো আনতে হবে। আন্টি বলল, ঠিক আছে, তুমি আমার সাথে চলো, আমার সাথে গিয়ে সে জিনিসপত্রগুলো নিয়ে আসবে। এবার যেদিনকে সমীর তার আন্টির সাথে ওই বাড়িতে গেল তার জিনিসপত্রগুলো আনতে, অদ্ভুতভাবে সমীর অনুভব করলো যে নেগেটিভ ভাইবস সে প্রথম ঘরে ঢোকার পর পেয়েছিল, সেই নেগেটিভ ভাইবসের পাওয়ার এখন অনেক গুণে বেড়ে গেছে। তারা যে দুজনে এখন ওই বাড়িতে ঢুকেছে, তাদের দুজনকে যেন অনেকগুলো চোখ, অনেকগুলো অনুভূতি পাহারা দিচ্ছে। বাড়িতে থাকতে থাকতে সে কুয়োটাকে কয়েকশো বার দেখেছে। তার জলটা তখন পরিষ্কার, যেমন কুয়োর জল হয়, কিন্তু আজ যখন সে কুয়োটা দেখছে, সেই কুয়োর জলটা কুচকুচে কালো হয়ে আছে।
যেন অনেকগুলো কালো অবয়ব তার মধ্যে ঘোরাঘুরি করছে। সমীর তার আন্টিকে তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে এখান থেকে বেরিয়ে আসতে বলল, কিন্তু বেরোবে কি করে? সমীরের আন্টি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তার গায়ে ব্লু টাইপের আর রেড টাইপের স্পট পড়ে গেল। কেউ হাত চেপে ধরলে যেরকম ধরনের স্পট পড়ে সেরকম স্পট। আর অত্যন্ত অসুস্থতার কারণে সে ঘর থেকে যে বাইরে বেরোবে সেটুকুনি ক্ষমতা তার ছিল না। সমীর সঙ্গে সঙ্গে আন্টির বাড়ির লোকদের ফোন করে সেখানে আসতে বলে, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। তার বাড়ির লোক সমীরের কল পেয়ে তখনই সেখানে এসে উপস্থিত হয়। এইবার সমীর সকলকে জিজ্ঞেস করে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তাকে বলা হোক, কি আছে এখানে যার জন্য প্রথম দিন থেকে সমীরকে এরকম করে ভুগতে হচ্ছে। এবার সেই আন্টির বাড়ির লোক মুখ খুলল আর তারা সমীরকে জানালো এই বাড়ির আসল ইতিহাস। আসলে এই জঙ্গলের ধারে বাড়িটা তৈরি করা হয়েছিল ইচ্ছে করেই লোকালয়ের বাইরে, অনেক বছরের পুরনো। এখানে আগে ট্রেজার অর্থাৎ ধন সম্পত্তি প্রচুর পরিমাণে স্টোর করে রাখা হতো, আর সেটা বেশ কয়েকশো বছরের ঘটনা। লোকমুখে ধীরে ধীরে পরবর্তীকালে সবাই জেনেছিল, আর পরপর বেশ অনেক মানুষই এই বাড়িতে এসেছিল ধন সম্পত্তির খোঁজে, আর তারা সকলেই কোনো না কোনো ভাবে এখানে খুন হয়। তারপর থেকে বলা হয় যারা এই বাড়িতে মারা গেছিল সেসব মৃত ব্যক্তির আত্মারা আজও নাকি এই খাজানা অর্থাৎ এই ধন সম্পত্তি পাহারা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কাউকে ক্ষতি করে না, তারা কাউকে মারে না, কিন্তু জানান দেয় যে তারা আছে, তারা নজরদারি করছে আজও এখানকার ধন সম্পত্তিকে। এই জায়গাটা শুধু তাদের জায়গা, এখানে অন্য কারোর আসার অনুমতি নেই। আর এই ইতিহাস অনেকেরই জানা আছে বলে এই ঘরটার আশেপাশে আর কোনো ঘর বা বসতি নেই। কেউ এখানে থাকতে চায় না, কারণ সন্ধ্যের পর এই এলাকা হয়ে ওঠে ভয়াবহ। সমীরের এই বাড়ির ইতিহাসটা জানার ছিল। সে যখন জানলো তখন সে সেখানকার অতৃপ্ত আত্মাদের ধন্যবাদও দিল, কারণ সমীর এতদিন একা একা এই বাড়িতে থেকেছে, সন্ধে রাত্রি কাটিয়েছে, তার কোনোদিন কেউ ক্ষতি করেনি। সমীর তার আত্মীয়দের নিয়ে আর নিজের জিনিসপত্র নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসলো। এখন সমীর যেখানেই আছে ভালো আছে এবং তার পড়াশোনায় যথেষ্ট উন্নতি হয়েছে। বন্ধুরা, আত্মা, ভূত, অশরীরী যাই বলুন না কেন, সকলে যে ক্ষতিকারক হয় এমন নয়। শুধু দেখতে হবে আমরা যেন কোনো কারণে বা কোনো অযাচিত কারণে তাদের ডিস্টার্ব না করে ফেলি, তাদের বিরক্ত না করে ফেলি। তাই যেখানে এরকম ধরনের কোনো নেগেটিভ ভাইবস থাকবে সেখান থেকে আমাদের বা আপনাদের সরে আসাটাই শ্রেয়। তাদেরকে তাদের মতো থাকতে দিন। আপনারও কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? কোনো খালি বাড়িতে কাটিয়েছেন একলা কোনো রাত? পেয়েছেন না এরকম কোনো ঝম ঝম করে নুপুরের শব্দ?